আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো বাংলা ব্যাকরণ নিয়ে। এবং আপনারা যারা 19তম নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে 1 বা স্কুল পর্যায়ে 2-এ, প্রত্যেকের জন্য এই ভিডিওটা। বাংলা বিষয়ের একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে বাংলা ব্যাকরণ। এবং আমরা বাংলা প্রশ্ন অ্যানালাইসিস ক্লাসে আমরা কিন্তু বাংলা ব্যাকরণ কোথায় থেকে পড়বেন সেই বিষয়ে বিস্তারিত কথা বলেছি। তো এই হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ, এই বইটা। আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করেছিলাম যে যারা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন, 19তম নিবন্ধন পরীক্ষা ছাড়াও যারা ব্যাংকে পরীক্ষা দিবেন কিংবা বিসিএস পরীক্ষা দিবেন কিংবা অন্যান্য চাকরি পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন, আপনাদের সবার জন্য বাংলা ব্যাকরণের জন্য এই বইটা পড়া আবশ্যক। এটা আপনার 2019 সালের যে বই, অর্থাৎ পুরাতন বাংলা ব্যাকরণ যে বইটা আছে, মানে আপনারা এই ইন্ডেক্সটা বা সূচিপত্রটা দেখলেই বুঝতে পারবেন যে পুরাতন বাংলা ব্যাকরণের যে বইটা সেটা। তো আমরা এই বইটা নিয়ে একটু কথা বলবো। এই বইটা আপনারা কি পড়বেন, বিশেষ করে আজকে আমরা দেখাবো যারা নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা আসলে কোন অধ্যায়গুলো ভালো করে পড়বেন তা। আচ্ছা, প্রথমে আমরা একদম শুরুতে একটা অধ্যায় আছে, সেটা ভাষা। তো এই ভাষা টপিকটা আপনারা খুব ভালো করে পড়বেন, কারণ আমরা এই যে বাংলা প্রশ্ন বিশ্লেষণ যে পার্টটা ছিল সেখানে আমরা বলেছিলাম যে ভাষারীতি একটা টপিক ছিল। ভাষারীতি থেকে কিন্তু কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে কিংবা স্কুল পর্যায়ে 2-এ প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। সো ওই ভাষারীতি যে অধ্যায়টা আছে সেটা যদি কভার করতে চান, প্রথমে আপনাকে এই ভাষা এই অধ্যায়টা পড়তে হবে এই বই থেকে। এই বই থেকে ভাষা অধ্যায়টা পড়তে হবে। এই যে ভাষা অধ্যায়ের মধ্যে আপনার এই যে এগুলো পড়বেন। এরপরে এখান থেকে সাধু রীতি এবং চলিত রীতি, এই দুইটা, সাধু রীতি এবং চলিত রীতি, এই যে দুইটা পার্ট আছে, এই দুইটার মধ্যে যে পার্থক্যগুলো, এগুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা এমসিকিউ আপনি কমন পাবেন। সো এটা খুব ভালো করে পড়বেন, সাধুরীতি এবং চলিত রীতি। আচ্ছা, এরপরে এখান থেকে ভাষারীতিটা আপনি যখন শেষ করবেন, তারপরে আপনি যাবেন একদম সন্ধিতে চলে যাবেন, সন্ধি। সো এই সন্ধিটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, এটাও আমরা বলেছি। এখান থেকে সন্ধিটা পড়বেন। এই বইয়ের মধ্যে যতগুলো সন্ধি আছে, একদম যতগুলো সন্ধির উদাহরণ আছে আর কি, প্রত্যেকটা উদাহরণ একদম বুঝে বুঝে ভালোভাবে শিখে ফেলবেন। দেখবেন এখান থেকে কমন চলে আসছে। বিশেষ করে সন্ধির মধ্যে বিশেষ করে দেখবেন নিপাতনে সন্ধি কিছু থাকে, নিপাতনে সিদ্ধ। এই নিপাতনে সিদ্ধ সন্ধিগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে একটু দেখায় দিই। নিপাতনে সিদ্ধ সন্ধির মধ্যে এই যে আপনারা এটা এই বইয়ের আপনি একদম 38 নম্বর পৃষ্ঠায় চলে যাবেন। সেখানে এই জায়গা দেখবেন, এই যে 14 নম্বর। এখানে দেখবেন যে কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে। যেমন এখানে আছে কুলটা, তারপরে আপনার গবাক্ষ, তারপরে পৌর, অন্যান্য, মার্তণ্ড, শুদ্ধোদন। এই নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণগুলো খুব ভালো করে জানা রাখবেন। একদম এখান থেকেও প্রশ্ন তুলে দেয়। এরপরে আরও আছে, আরও কয়েকটা নিপাতনে সিদ্ধ সন্ধি আছে এখানে, এগুলো একটু দেখতে হবে। নিপাতনে সিদ্ধ এই যে এখানে। আচ্ছা, এটা 42 পৃষ্ঠা। এখান থেকে এই 10 নম্বর যে ইয়েটা আছে, কতগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ হয়, এখানে যে উদাহরণগুলো আছে খুব ভালো করে পড়বেন। এবং 18তম শিক্ষক নিবন্ধনে এটা আসছিল স্কুল পর্যায়ে। এই সন্ধি বিচ্ছেদটা আসছিল, বনস্পতি সন্ধি বিচ্ছেদ কি। সো বন যোগ পতি, এখন অনেকে বনের সাথে একটা বিসর্গ ছিল, ওটাকে হয়তো দাগাতে পারে, কারণ বনস্পতি যেহেতু এখানে সংযুক্ত আছে, সো বিসর্গ হবে। কিন্তু না, এটা নিপাতনে হওয়ার কারণে এখানে বন যোগ পতি হবে। আচ্ছা, তো এই পার্টটা একটু ভালো করে দেখবেন। সন্ধি থেকে এই দুইটা জিনিস খুব ভালো করে শিখবেন, নিপাতনে সিদ্ধ সন্ধি। আরেকটা জিনিস শিখবেন বেশি করে, সেটা আপনাদের, আমি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে। তো এখানে এই যে এখানে এই যে বেসিক যে জায়গাগুলো আছে, যে এই যে স্বরসন্ধির যে উদাহরণগুলো, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন দিয়ে দেয়। এই পৃষ্ঠা আর আপনারা এই 36 নম্বর যে পৃষ্ঠাটা আছে, এই উদাহরণগুলো আর কি ভালো করে দেখবেন, ঠিক আছে। 36, 37 এই উদাহরণগুলো ভালো করে দেখবেন, এইগুলো সন্ধি। এরপরে আপনারা পড়বেন সন্ধির পরে আপনারা এবার যাবেন 3 নম্বরে পুরুষ স্ত্রীবাচক শব্দ, এটা পড়বেন, ঠিক আছে। পুরুষ স্ত্রীবাচক শব্দটা পড়তে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনারা পড়বেন কোনটি পুংলিঙ্গ, কোনটি স্ত্রীলিঙ্গ, কোনটি
আবার দেখবেন নিত্য পুরুষবাচক বা নিত্য স্ত্রীবাচক কিছু থাকে, শব্দ থাকে, যেমন সতীন, সৎমা, এও, দায়, কুলটা, বিধবা। এই শব্দগুলো হচ্ছে আপনারা পড়ে ফেলবেন, ঠিক আছে? এগুলো থেকে প্রশ্ন হয়। সো পুরুষ স্ত্রীবাচক শব্দটা পড়ে ফেলবেন। এরপরে সমাস, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক, যেখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন হবে আপনার এই নিবন্ধনেও। 19তম নিবন্ধনে দেখবেন 2 থেকে 3টা প্রশ্ন হবে। সো সমাস হচ্ছে, সমাসটাতে একটু যাই, সমাসটা একটু বোঝানোর বিষয় আছে, আপনারা কী কী পড়বেন আর কি, এইটা একটু আলোচনা করি। সমাসের মধ্যে একদম সমাসে যখন আপনি গেলেন, তো প্রথমে আপনি যে কাজটা করলেন, সমাসের এই বেসিক জিনিসগুলো একটু পড়বেন। হ্যাঁ, পড়ার পরে এই যে দ্বন্দ্ব সমাসটা কিন্তু মোটামুটি সবাই পারে। সো দ্বন্দ্ব সমাসটা হচ্ছে এই যে এইবার 18তম নিবন্ধনে একটা প্রশ্ন আসছিল যে সমাসের প্রত্যেকটি সমান পদের অর্থে সমান প্রাধান্য থাকে, তাকে কি সমাস বলে। দেখছেন, একদম সংজ্ঞা থেকে তুলে দিছে। সো সমাস হলেই যে কঠিন কঠিন প্রশ্ন হবে ব্যাপারটা এমন না। সমাসের বেসিক থেকেও কিন্তু প্রশ্ন আসে নিবন্ধনে প্রচুর। সো একদম কঠিন করতে যাবেন না, বেসিক জিনিসগুলোকে একদম ক্লিয়ার করবেন আগে। হ্যাঁ, বেসিক জিনিস ক্লিয়ার হলে এরপরে হচ্ছে আপনি আপনার মতো করে সামনের দিকে যাবেন আর কি, আস্তে আস্তে। তো সমাস থেকে এগুলো পড়বেন। এরপরে এখানে দেখবেন কর্মধারয় সমাসের একটা হিউজ কালেকশন আছে এখানে। হ্যাঁ, সো এই যে মধ্যপদলোপী কর্মধার হয়, তারপর হচ্ছে উপমান কর্মধারা, উপমিত কর্মধারা, রূপক কর্মধারা, এগুলো যতগুলো উদাহরণ আছে একদম ভালো করে বুঝে বুঝে শেষ করে ফেলতে হবে কিন্তু। হ্যাঁ, এরপরে হচ্ছে এখান থেকে পড়বেন হচ্ছে তৎপুরুষ সমাস আছে, তৎপুরুষ সমাসগুলো ভালো করে একটু দেখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। তৎপুরুষ সমাসের মধ্যে এই যে জিনিসগুলো আছে, এই এক্সট্রা যে কয়েকটা পয়েন্ট আছে, এগুলো একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে তৎপুরুষের মধ্যে আমি নিবন্ধন পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ। এই পার্টটা থেকে হিউজ পরিমাণে প্রশ্ন আসছে। উপপদ তৎপুরুষ, তার মানে আপনাকে এই তৎপুরুষের মধ্যে উপপদ তৎপুরুষটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আর এখান থেকে বহু ব্রিড একটু দেখে নেবেন। এই তো গেল সমাস, এগুলো পড়লেই হয়ে যাবে, ভালো করে পড়বেন। আর আমরা এগুলোর উপরে ক্লাসও নিব। সো আপনাদের হচ্ছে কাজ হলো আমাদের এই E2M যে E2M বাই রাব্বি স্যার যে পেজটা আছে, আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা এগুলোর উপরেই হচ্ছে আমরা আলোচনা করব, বিভিন্ন ক্লাস হবে। সো আপনাদের প্রবলেম থাকলে সেটা সলভ হয়ে যাবে। সমাসের পরে আপনি যাবেন প্রত্যয়। হ্যাঁ, প্রত্যয় আমি প্রশ্ন বিশ্লেষণ ক্লাসটাতেও বলেছি, প্রত্যয় অনেকের কাছে কঠিন লাগে। তো যাদের কাছে প্রত্যয়টা কঠিন লাগে বা পড়তে একটু বোরিং ফিল হন বা বুঝেন না, তারা প্রথমে হচ্ছে প্রত্যয়ের মধ্যে 2টা, একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আপনারা হচ্ছে এই তদ্ধিত প্রত্যয়টা আগে পড়ে ফেলবেন, এটা সহজ আছে মোটামুটি, এটা পড়লে আপনারা বুঝবেন, এটার উদাহরণগুলো সহজ। সো তদ্ধিত প্রত্যয়টা ভালো করে পড়বেন। এরপরে আপনার কৃত প্রত্যয় উদাহরণগুলো জাস্ট ঠাসা, আমরা ওই গত ইয়েতেও বলেছি, একদম কৃত প্রত্যয়গুলো হচ্ছে শুধু উদাহরণগুলো পড়ে ফেলবেন। হ্যাঁ, যেমন ধরেন আমি আপনাদেরকে বলি, এই হচ্ছে আমাদের প্রত্যয়। সো এখান থেকে হুবহু চলে আসবে, একদম হুবহু আসবে। বারবার বলছি, পড়া খুবই অল্প, নিবন্ধনের পড়া খুবই অল্প, আপনাকে প্রিসাইজ করে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে কৃত প্রত্যয় আছে, এইগুলো একদম, এই যে উদাহরণগুলো আছে, এগুলো হচ্ছে আপনি সব একদম বুঝে বুঝে শুধু পড়ে ফেলবেন, ঠিক আছে? আপনাদের মনে রাখতে হবে জাস্ট এটাই। আর যদি নিয়মও না পারেন, জাস্ট প্র্যাকটিস করে করে মুখস্থ করে ফেলবেন, তাহলে হবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো হচ্ছে গেল প্রত্যয়। এরপরে আমরা যাব হচ্ছে, এরপরে হচ্ছে আপনাদের কারক বিভক্তি, খুবই গুরুত্বপূর্ণ টপিক, প্রশ্ন আসবে। এই বইয়ে যে কারক বিভক্তির যে উদাহরণগুলো আছে, নিয়মগুলো আছে, বুঝে বুঝে সলভ করেন, তাহলে হয়ে যাবে। এটা থেকে কারক বিভক্তিটা পড়বেন। আর বাংলা বাক্য প্রকরণের মধ্যে ওখানে দেখবেন বাক্য প্রকরণের ভিতরে এক কথায় প্রকাশ আছে কিছু, সেগুলো একটু দেখবেন। তারপরে বাগধারাটা ভালো করে পড়বেন এখানে যেগুলো আছে। আর সর্বশেষ হচ্ছে বিরাম চিহ্নটা ভালো করে পড়বেন, ঠিক আছে? সো এই হচ্ছে টপিক, অর্থাৎ এই পুরা বইটা আপনার পড়া লাগবে না। আপনি হচ্ছে এই যে টপিকগুলো আমি হচ্ছে বলে দিলাম, বা বিগত নিবন্ধন পরীক্ষায় যে টপিকগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, এবং মোটামুটি এই টপিকগুলো থেকেই প্রত্যেকটা নিবন্ধনে প্রশ্ন আসে, এর বাইরে থেকে তেমন একটা প্রশ্ন কিন্তু আসে না। সো আপনারা যারা হচ্ছে গোছানো পড়াশোনা করতে চান এবং পরিকল্পিত পড়াশোনা করতে চান, হ্যাঁ, শুধু পড়াশোনা সারাদিন করলে হবে না, স্মার্ট ওয়েতে আগাতে হবে। সো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা, এবং আপনাদেরকে বাংলা দ্বিতীয় পত্র আসলে কী কী পড়বেন, বাংলা ব্যাকরণের আসলে কোন টপিকগুলো আপনাদের পড়া উচিত, এটা তো আমরা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ ক্লাসে একবার বলেও দিয়েছি। আর এখন আমরা এই বইটা থেকে কোন কোন জায়গাগুলো কীভাবে পড়বেন সেটাও বলে দিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।